নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আগামী দিনে আর দু একদিন বাদে হচ্ছে ভাদ্র মাস আসছে। এই ভাদ্র মাস খুব গুরুত্বপূর্ণ মাস এবং এই মাসে জন্ম হয়েছে শ্রীকৃষ্ণের জন্ম। এই মাসে বলা হয় লোকনাথ বাবারও জন্ম এবং তার সঙ্গে সঙ্গে এই মাসে জন্ম শনিদেবের জন্ম। সুতরাং এই মাসটা কি করবেন, কি খাবেন, কি খাবেন না, কিভাবে চলবেন অবশ্যই বলবো। কিন্তু শনিদেবকে নিয়ে যখনই আলোচনা হলো, শনিদেবের পিতার নাম কি? একজন কমেন্টস বক্সে লিখেছেন, আমার অন্য একটা প্রোগ্রামে শনিদেবকে নিয়ে আলোচনা করছিলাম, সেখানে দেখুন শনিদেবের পিতা হচ্ছেন স্বয়ং সূর্যদেব, অর্থাৎ সূর্যদেবের কিন্তু জ্যেষ্ঠ পুত্র হচ্ছে শনিদেব। এবং এটা নিয়ে যদি বিস্তারিত বলি তাহলে সত্যি করেই শনিদেবের যে এই আজকের দিনে এই জায়গায় পৌঁছানো, এবং এটা শনিদেবকে দেখবেন যে আমরা বারংবার বলি উনি ন্যায় দেবতা এবং উনি কর্মফলের ওপর কিন্তু উনি বিচার করেন। উনি একটা বিচারকের আসনে বসে আছেন এবং আপনি যা কর্মই করছেন না কেন, আপনি সেই লুকিয়ে করুন, জ্ঞানত করুন, অজ্ঞানত করুন, সমস্ত কর্মের কিন্তু ফলদাতা হিসাবে কিন্তু শনি কিন্তু অবশ্যই আপনার দিকে সেই কিন্তু সবসময় দৃষ্টি রেখেই দিয়েছে। অর্থাৎ আপনি কখন কি খারাপ করছেন, কি করছেন, সমস্ত হিসাব হচ্ছে এবং যখন সময় হবে আপনার ঠিক আপনাকে কিন্তু তার সঠিক ফল আপনাকে দিয়ে দেবে। তাই সেই জন্যই আজকের এই আলোচনা। অর্থাৎ এই শনিদেবের প্রথম অবস্থায় বলতে হয় যে রবি অর্থাৎ সূর্যদেবের সঙ্গে প্রথম বিবাহ হয়েছিল, সন্ধ্যার সঙ্গে বিবাহ হয়েছিল এবং সন্ধ্যার সঙ্গে বিবাহ হওয়ার পর সন্ধ্যা কিন্তু বলবো যে সূর্যদেবের সঙ্গে সে এক জায়গায় থাকতে চায়নি, কারণ সূর্যের যে রশ্মি, সূর্যের যে তাপ, সেক্ষেত্রে কিন্তু সে সহ্য করতে পারেনি। এবং যখন সহ্য করতে পারেনি তখন তার মতোই আর একজনকে সে কিন্তু সেখানে নিয়ে আসে এবং তার নাম দেয় ছায়া, অর্থাৎ ঠিক তার অনুরূপ তার দেখতে, এবং তাকে নাম দেওয়া হয়েছিল ছায়া। এবং এই ছায়া দেবীর গর্ভে কিন্তু এই শনিদেবের জন্ম। কিন্তু শনিদেবের পিতা হচ্ছেন কিন্তু সূর্যদেব, আর ছায়াদেবীকে রেখে, অর্থাৎ এখানে বলবো যে সূর্যদেবের কাছে ছায়াদেবীকে রেখে কিন্তু সন্ধ্যা কিন্তু সেখান থেকে তার বাপের বাড়ি চলে যায়। এবং বাপের বাড়ি থেকে যখন তার রবির, অর্থাৎ এখানে বলবো যে সূর্যদেবের যখন সন্তান হয়েছে তার শ্বশুরবাড়ির সকলে যেমন জেনে গেছে, তখন কিন্তু তাকে কিন্তু বাধ্য করে আবার সেখানে তার শ্বশুরবাড়িতে চলে আসার জন্য ছায়াদেবীর, অর্থাৎ এখানে বলবো সন্ধ্যাদেবীর চলে আসার জন্য কিন্তু তার পিতৃদেব কিন্তু তাকে কিন্তু অর্ডার করে, আজ্ঞা করে এবং সে কিন্তু আসতে বাধ্য হয় এবং এসে দেখে যে এই পরিস্থিতি। তখন কিন্তু ছলনা কৌশলে এবং বিভিন্ন ছলনার দ্বারা কিন্তু সেখানে থেকে সেই ছায়াদেবীকে বিতাড়ন করে, আর সেখান থেকে ছায়াদেবীকে বাইরে, অর্থাৎ সেই গৃহ থেকে তাকে অন্য জায়গায় যেতে বাধ্য করে এবং করে এটা সন্ধ্যা। এবং এই যে তার যে প্রথম সন্তান শনিদেব, তার শনিদেবের গায়ের বর্ণ হয়ে জায়গায় কালো হয়ে যায়। কেন? কারণ রবির সঙ্গে থাকার জন্য, অর্থাৎ রবি গ্রহ, অর্থাৎ যেটা আমরা বলি যে সূর্যদেবের সঙ্গে যেহেতু ছায়াদেবী সবসময় থাকতো, সেই সূর্যের যে তাপ সহ্য না করতে পেরে কিন্তু সেই গর্ভেই কিন্তু তার গায়ের বর্ণ কালো হয়ে যায়। এটা বিভিন্ন জায়গায় উল্লেখ রয়েছে। তা পরবর্তীতে রবির বা সূর্যদেবের আরও দুই সন্তান হয়, একজন হচ্ছে যমুনা আর একজন হচ্ছে যমদেব। এবং সেই যমদেব এবং যমুনা সেটা কিন্তু ছায়াদেবীর গর্ভেই হয়। কিন্তু শনিদেব যেহেতু সূর্যদেবেরই সন্তান, কিন্তু সন্ধ্যার বা তার প্রথম স্ত্রীর না,
তাহলে এখানে এই যে জায়গাটা, এইখানে একটা সমস্যা আছে এবং সেইটার জন্য শনিদেবের ওপর অনেক ধরনের অত্যাচারও করেছে তার অর্থাৎ সন্ধ্যা দেবী, এবং সেখানে তার বিভিন্ন ধরনের প্রাপ্তির থেকে তিনি বঞ্চিত হয়েছেন, তার নিজস্ব প্রাপ্তি তিনি পাননি। একসময় তিনি বিভিন্নভাবে অভিমানী হয়ে গেছিলেন এবং সেই অভিমান ভাঙানোর জন্য তিনি স্বয়ং কিন্তু শিবের অনুমতি এসেছিল সেখানে, এবং স্বয়ং শিবকে তিনি, অর্থাৎ এখানে কিন্তু বলবো শনিদেব কিন্তু শিবকে গুরুদেবের মতো মানেন এবং তিনি সেখানে কিন্তু তার কথা অক্ষরে অক্ষরে তিনি পালন করতেন। এবং সেই জন্য শিব কিন্তু পরবর্তী টাইমে তাকে তার যে পাওয়ার দেওয়া হয়েছিল, সেই পাওয়ার হচ্ছে মানুষের কর্মফল তিনি দেবেন। মানুষ অজ্ঞানত জ্ঞানত বিভিন্ন ধরনের পাপ কাজ বা শুভ কাজ, উন্নতিকর কাজ করে, সেই কাজের প্রতিফলন হিসাবে শনিদেবী একমাত্র তার ফল দিতে পারবে। এটা কিন্তু শিবের কিন্তু অনুমতি পেয়েছিল সেটা, এবং তাকে বলা হয়েছিল সেই রাশিচক্রে তার কিন্তু অবস্থান থাকবে এবং মানুষের জীবন দশায় তার অবস্থান অবশ্যই থাকবে। এবং সেইভাবে কিন্তু আমরা শনিদেবকে কিন্তু কর্মপতি বলে, অর্থাৎ আমাদের জন্মছকের দশম ভাব এবং একাদশ ভাবকে শনি কন্ট্রোল করে। অর্থাৎ দশম ভাব হচ্ছে কর্মভাব আর একাদশ ভাব হচ্ছে সাকসেসের বা সফলতার জায়গা। তাহলে এই দুটো জিনিস শনি কিন্তু কন্ট্রোল করে এবং শনিকে সেই জায়গা দেওয়া হয়েছে। এবং এই শনিদেবের জন্ম বৃত্তান্ত আমরা তো যেমন বললাম, এবং তার সঙ্গে সঙ্গে পরবর্তীতেও আরও অন্যান্য অনেক তথ্য রয়েছে শনিদেবের। কারণ শনিদেব যখন তিনি নিষ্ঠার সঙ্গে ধ্যানে মগ্ন ছিলেন, তখন সেই সময় তার যিনি স্ত্রী ছিলেন, সেই স্ত্রী সে কিন্তু খুব সুন্দর সাজে তার সামনে এসেছিল, তাকে যাতে ধ্যান থেকে তাকে বের করা যায়, কিন্তু তিনি এতটাই ধ্যানে মগ্ন ছিলেন তার দিকে নজরই পড়েনি। তখন তার স্ত্রী তাকে অভিশাপ দিয়েছিল যে তুমি আমাকে এখন দেখলে না বা আমার দিকে কোনো নজর দিলে না, ভবিষ্যতে তুমি যার দিকে নজর দেবে, যার দিকে তাকাবে, সে কিন্তু নিঃস্ব হয়ে যাবে। এবং এই যে অভিশাপ, সেই জন্য বলা হচ্ছে শনির দৃষ্টি যেখানে যেখানে পড়ে, আমাদের ভাবজাটে শনি যেখানে থাকবে তার থেকে যেখানে দৃষ্টি পড়বে, অর্থাৎ দৃষ্টি শনিদেবের বা শনিগ্রহের দৃষ্টি হচ্ছে থার্ড হাউজে, সপ্তম হাউজে এবং দশম হাউজে দৃষ্টি দেয়। তাই শনিদেবের অবস্থানের পরিপ্রেক্ষিতে থার্ড হাউস এবং তার সঙ্গে সঙ্গে সপ্তম হাউস এবং দশম হাউস এটা কিন্তু পীড়িত হয়ে যায় এবং খুব সাংঘাতিক একটা জায়গা সমস্যা তৈরি হয়। তাই এই দৃষ্টিটা দেওয়ার কারণে বা ওই যে অভিশাপের কারণে, তাই এই শনিদেবের জন্ম হচ্ছে ভাদ্র মাসে হয়েছিল। এই মাসকেই বলা হয়, সেই জন্য এই শনিদেবের একজন তিনি ছিলেন সাত্ত্বিক দেবতা। তিনি কর্মফল, আমি আবার বলছি, তিনি কর্মফল দিয়ে থাকেন, অর্থাৎ মানুষের কর্ম অনুযায়ী তাকে ফল দেন। এবং অনেক দেবতাকে মানে অনেকেই আপনারা দেখবেন যে শনিদেবকে আমরা ভয় পাই, কিন্তু আমরা আবার বারবার বলবো যে শনিদেবকে ভয় পেয়ে লাভ নেই। আপনি আপনার কর্মের ওপর ভয় পান, আপনি আপনার কথার ওপর ভয় পান। আপনি কি বলছেন সেটাকে যদি আপনি সংযত হয়ে বলেন, তাহলে অবশ্যই আপনি শনিদেব আপনাকে শুভ চোখে দেখবে। যদি আপনি যে কর্মটা করছেন সেটা যদি সত্যিই খারাপ হয়, সেই কর্মটা করবেন না। সেই জন্য বলা হচ্ছে আপনি আপনার কর্মের ওপর আপনি যদি ভয় পান, আপনি আপনার কথা যেটা বলছেন সেটার ওপর যদি আপনি ভয় পান, তাহলে আপনি আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাতে পারবেন এবং শনিদেব আপনাকে সহযোগিতা করবে। আপনি যা খুশি বলছেন, যা কিছু করছেন, যা মনে আসছে আপনি সেটা করে ফেলছেন অহংকার জেদের কারণে, তাতে কিন্তু শনিদেব আপনার ওপর রুষ্ট হচ্ছে এবং দিনের পর দিন আপনার সেই অভিশাপের জায়গা দিন দিন সঞ্চিত হচ্ছে। এবং একটা সময় যখন শনি আপনার ক্ষেত্রে 7.5 বা শনির যখন দশা চলবে, তখন আপনাকে কিন্তু এই ফল দেবে। এবং শনি আপনাকে মারবে না, আপনাকে দগ্ধ করে মারবে, অর্থাৎ আপনাকে দগ্ধ করে দেবে এবং আপনাকে পিওরিটি নিয়ে আসবে আপনার মধ্যে। আপনাকে এতটাই আগুনে দগ্ধ করবে আপনার মধ্যে, যাতে যেমন সোনাকে
যেমন আমরা সোনাকে আমরা বিভিন্ন অ্যাসিড দিয়ে সেটাকে জ্বালিয়ে আগুনের মাধ্যমে জ্বালিয়ে পিওর 100%-এর জায়গায় নিয়ে আসি, সেই রকম আপনার মধ্যেও শনি সেই 100%-এর জায়গা দেবে। সেই জন্য শনির যাদের কুপ্রভাব রয়েছে, শনির 7.5 যাদের চলছে, বা শনির যাদের অশুভ কানেকশান, যেটা বলা হয় শনির সঙ্গে রাহুর শাপিত দোষ, বারংবার জীবনে বাধা, কারণ আপনার আগের জন্মের কর্মফল আপনাকে সেই শনি দিচ্ছে। এগুলোর নির্দিষ্টভাবে তার প্রায়শ্চিত্ত রয়েছে, তার প্রতিকার প্রতিবিধান আছে। শনি কেতু শাপিত দোষ হয়ে আছে, শরীর স্বাস্থ্য ভালো যায় না আপনার, অহেতুক আপনি সমস্যার মধ্যে ডুবে যান। আপনার ক্ষেত্রে কেউ কালা জাদু, কেউ তন্ত্রক্রিয়া করলে আপনি সাংঘাতিকভাবে আপনি সমস্যায় পড়ে যাবেন। মাঝে দেখালো মাসের মধ্যে একটা নির্দিষ্ট সময় আপনি অসুস্থতাই ভোগ করেন। তাহলে এই সাধু সর্প যোগ, এগুলোর কিন্তু সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। কাল সর্প যোগ সেটা এক ধরনের, এবং তার সঙ্গে সঙ্গে শনিদেবের সঙ্গে, শনির সঙ্গে যদি আবার যদি কোনো কোনো কারণে বিষ যোগ, রবি কানেক্টেড হয়ে যায়, তাহলে বলা হয় বিষ যোগ। কারণ রবি অর্থাৎ সূর্যদেব কিন্তু তার পিতা হলেও পিতার প্রতি কিন্তু তার একটা অভিমান ছিল, কারণ সে তাকে প্রথম অবস্থায় তাকে কিন্তু চিনতে পারেনি যে তার সন্তান, এবং প্রথম অবস্থায় কিন্তু অন্যদের দ্বারা কিন্তু রবি অর্থাৎ সূর্যদেব তার উপর অনেক অত্যাচারও করেছে। তা সেই জন্য সেই সূর্যদেবের প্রতি বা রবি গ্রহের প্রতি কিন্তু শনিদেবের একটা কিন্তু রাগ আছে, অভিমান আছে। তাই সেই জন্য শনি আর রবি যদি এক ঘরে গিয়ে অবস্থান করে, তাহলে সেটাকে বলা হয় বিষ যোগ বা পিতৃদোষ। তাহলে এই যোগগুলো যদি আপনার জন্ম ছকে থাকে তাহলে এই সমস্যা হয়, এবং এই পিতৃদোষ যদি থাকে তাহলে আপনার ক্ষেত্রে যদি থাকে তাহলে আপনার পিতার সঙ্গে দেখবেন অ্যাডজাস্ট হয় না, সুসম্পর্ক থাকে না। আবার দেখা যাচ্ছে মঙ্গলের সঙ্গে শনি কানেকশন হয়ে আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা ভয়ানক কানেকশন, সেটাও একটা বিষ যোগ। এবং আপনার মধ্যে শরীরের মধ্যে দিনের পর দিন রোগে বাসা বাঁধবে, এবং আপনার ক্ষেত্রে হওয়া কাজে বাধা তৈরি হবে, এবং আপনি দেখবেন না কিছু সমস্যা আপনার জীবনে সারাটা জীবন থেকে যাবে। এবং বিশেষ করে বলা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত উত্তরাধিকারী বিষয় নিয়ে আপনার জীবনে সমস্যা থাকবে। তাহলে এই জিনিসগুলো আমাদের বলা হচ্ছে কর্মফল, আগের জন্মের ফল, এবং এগুলো প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে। সেই জন্য বলা হচ্ছে শনিদেব সর্বদাই কর্মদাতা, শনিদেবের জন্য সর্বদা, এবং সেই জায়গাটা তিনি আপনাকেও প্রস্তুত থাকতে হবে, আপনি যাতে ভালো কর্ম করেন সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং তিনি সবার অলক্ষ্যে আপনাদের উপর সর্বদাই দৃষ্টি দিচ্ছেন। কর্ম যদি সঠিক না করে থাকেন তাহলে বক্র দৃষ্টি বা কুদৃষ্টি আপনার উপর একদিন না একদিন শনিদেব নিক্ষেপ করবে, এবং তখন আপনি কিন্তু সাংঘাতিকভাবে খারাপ জায়গায় চলে যাবেন, সাংঘাতিকভাবে মানসিক যন্ত্রণা পাবেন, সাংঘাতিকভাবে আপনার খুব প্রিয় মানুষগুলো আপনার থেকে দূরে সরে যাবে, সাংঘাতিকভাবে আপনার জীবনের হতাশার জায়গা চলে আসবে, সাংঘাতিকভাবে আপনি যে কর্ম করছেন কর্মচ্যুত হয়ে যাবেন আপনি। এতটা আপনার জীবনে ভয়ানক পরিস্থিতি নিয়ে আসতে পারে শনিদেব। তাই শনিদেবের এই ভাদ্র মাসে জন্ম হিসাবে আপনি কি কি করবেন, কি কি করবেন না একটু বলে দিই। আর চেষ্টা করবেন এই ভাদ্র মাসের যে নির্দিষ্ট তিথি নক্ষত্রগুলো রয়েছে সেই তিথি নক্ষত্র অনুযায়ী আপনার যে সমস্যাগুলো বললাম সেগুলোর প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে, সেগুলো যদি করতে পারেন আপনার জীবনটা স্মুথলি চলবে, ভালো জায়গায় পৌঁছাতে পারবেন, আপনার জীবনের লক্ষ্য পূরণ করতে পারবেন। কারণ আপনার ক্ষেত্রে শাপিত দোষ, আপনার ক্ষেত্রে দেখা গেলো কোনো কারণে দেখা গেলো যে বিষ যোগ, বা আপনার ক্ষেত্রে দেখা গেলো সাধু সর্প যোগ, এগুলো আপনার জীবনকে ব্যর্থতার জায়গায় নিয়ে আসছে। সে হতে পারে কর্মজীবন, হতে পারে সাংসারিক জীবন, হতে পারে আপনার বিবাহের ক্ষেত্রে বাধা, হতে পারে আপনার সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা, হতে পারে আপনার ক্ষেত্রে আপনার পিতার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট না হওয়া, বা হতে পারে আপনার জীবনে যেটা পাওয়া উচিত আপনি জীবনে সেটা পাচ্ছেন না। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধানের একটা নির্দিষ্ট মাস রয়েছে এই ভাদ্র মাস, এবং এই ভাদ্র মাসে আপনি কি করবেন, যেহেতু শনিদেবের
জন্ম মাস আপনাকে কিছু নিষ্ঠার সঙ্গে কিছু পালন করলে অবশ্যই ভালো হবে। প্রথম অবস্থা বলবো, ভাদ্র মাসে কেউ লাউ খাবেন না, লাউ খাবেন না ভাদ্র মাস। এবং এই মাসে বলছে 4টে শনিবারই নিরামিষ আহার করবেন, নিরামিষ আহার করবেন, ভালো হবে আপনার জীবনে। যাদের ক্ষেত্রে শনির দশা চলছে, শনির 7.5 চলছে বা শনির ধাইয়া চলছে, তারা অবশ্যই এটা মেনে চলুন, তাতে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো ফল পাবে। এবং এই মাসে কোনো রকমের মদ্যপান বা নেশা জাতীয় দ্রব্য খাওয়া উচিত না বা করা উচিত না এই সারা মাস। শনিবার ছাড়াও কিন্তু, অর্থাৎ বলা হচ্ছে ভাদ্র মাসের সারা মাস কোনো রকমের নেশা বা কোনো রকমের মদ্যপান করবেন না, এবং কোনো রকমের জুয়া খেলাতেও অংশগ্রহণ করবেন না, কোনো ফাটকা ইনকামের উদ্দেশ্যে কিছু করতে যাবেন না, তাতে কিন্তু আপনার জীবনের সমস্যা হবে। বলছে কর্ম করে আপনি সঠিক কর্ম করুন, সঠিক কর্ম করে আপনি ইনকাম করুন, তাতে আপনার জীবনের স্বাচ্ছন্দ্য আসবে। বলছে তারপরে বলা হচ্ছে যে এই মাসে শনিবার বলছে বেগুন, বলছে শনিবার করে কালো বেগুন যদি আপনি সংগ্রহ করে নিয়ে এসে সেটাকে পোড়াতে পারেন, পুড়িয়ে আপনি সেটা যদি রুটির সঙ্গে বা কোনো খাবারের সঙ্গে খেতে পারেন সন্ধ্যার পর, তাহলে বলা হচ্ছে আপনার ক্ষেত্রে অনেক অশুভত্ব জায়গা আসে। এবং এই ভাদ্র মাসে শনিবার করে আপনি এটা করতে পারেন, সন্ধ্যার পরে বা আপনি দিনের বেলাও করতে পারেন, সন্ধ্যার পরে করলে বেশি ফল পাবেন। এবং এই শনিবার সকালে ঘুম থেকে ওঠার পর সকালে 6টা থেকে 9টার মধ্যে স্নান করে, এই শনিবারের দিনই আপনি কালো পিঁপড়ে দেখবেন আপনার বাড়ির আশেপাশে মাঝে মধ্যে আসবে, এবং ওই কালো পিঁপড়ের উদ্দেশ্যে আখের গুড় সংগ্রহ করে নিয়ে আসবেন, আখের গুড়, আর না হলে মিশ্রির দানা, কাটিং মিশ্রির দানা পাবেন, সেটা সংগ্রহ করে নিয়ে একটা নির্দিষ্ট পাত্রে রেখে দেবেন। সারা ভাদ্র মাসটা আপনি ওই কাটিং মিশ্রি বা আখের গুড়কে ওই পাত্রের মধ্যে প্রত্যেক দিন সকাল 6টার থেকে 9টার মধ্যে স্নান করে শুদ্ধ বস্ত্রে সেখানে অল্প পরিমাণ করে প্রত্যেক দিন দেখবেন কালো পিঁপড়ের দল বেঁধে এসে সেটা খেতে থাকবে, এবং যত আসবে যত বাড়বে আপনার শুভত্ব জায়গা তৈরি হবে। আপনার জীবনের যে হতাশার জায়গা, আপনার জীবনে মনে হচ্ছে কিচ্ছু হবে না, আপনার জীবনে একটা টেনশন ডিপ্রেশন কাজ করছে, এখান থেকে বেরিয়ে আসবেন। দেখা গেলো আপনার খুব কাছের মানুষগুলো আপনাকে ভুল বুঝছে, কারণ যাদের শনির 7.5 শনির দশা শনির ধাইয়া চলে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো বিশেষ করে থাকে। কারণ বর্তমানে যে শনির দশা 7.5 চলছে সেগুলো বলবো যে মকর রাশি, মীন রাশি এবং কুম্ভ রাশির 7.5 চলছে, আর শনির ধাইয়া চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বলবো যে ওদিকে কর্কট রাশি এবং এদিকে হচ্ছে বৃশ্চিক রাশি। আর যাদের শনির দশা চলছে, দশা অন্তর্দশা প্রত্যন্তদশা, তারা তো আপনাদের জন্মছক দেখলেই বুঝতে পারবেন, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু এই নিয়মগুলো অবশ্যই ভাদ্র মাসে মানা উচিত, মানলে ভালো ফল পাবেন। শনিবার করে কালো কুকুর বা কালো কাক, বলতে কালো কুকুর বা কাকের উদ্দেশ্যে রুটি বা বিস্কুট দিন, রুটিন দিন, না হলে বিস্কিট দিন কালো কুকুর বা কাকের উদ্দেশ্যে, শনিবার করে দিন। আপনার ক্ষেত্রে অনেক অশুভত্ব জায়গা তৈরি হবে। আর তার সঙ্গে সঙ্গে বলছে এই মাসে কেউ নীল রঙের বস্ত্র পরবেন না, নীল রঙের বস্ত্র পরিধান করা নিষেধ। ভাদ্র মাসে নীল বস্ত্র পরিধান করলে আপনার ক্ষেত্রে ডিপ্রেশনটা বেশি হবে। এবং ভাদ্র মাসে বলা হচ্ছে স্কাই ব্লু, অর্থাৎ বলা হচ্ছে আকাশি কালারের কোনো বস্ত্র পরতে পারেন, আকাশি লাইট, যে আকাশি কালার যেটা রয়েছে লাইট স্কাই ব্লু, সেটা আপনি যদি ধারণ করেন বা পরতে পারেন বস্ত্র হিসাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে ওই নির্দিষ্ট দিনগুলো খুব ভালো যাবে, আনন্দের সঙ্গে কাটাতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে বলছে শনিবার সন্ধ্যায় কিন্তু মন্দিরে পূজা দিয়ে আসবেন। এবং এখানে বলবো শনিবারের দিন সন্ধ্যাবেলা আপনি শনি মন্দিরে যেখানে পাবেন সেখানে গিয়ে মন্দিরের পাশের থেকে, সামনে যাবেন না, সাইড থেকে যিনি পণ্ডিত থাকবেন সেই পণ্ডিতের হাতে আপনি সেখানে কি বলছে 8টি কালো ধূপকাঠি জ্বালাবেন। আর কি করবেন না, সেখানে তিলের তেল বা সর্ষের তেল
বা তিলের তেল 250 গ্রাম সেখানে দিয়ে আসবেন, দান করে আসবেন। আর সেখানে আপনি আর কি করতে পারেন বলছে, নীলকণ্ঠ ফুল দিয়ে আসতে পারেন এবং 5 রকমের ফল সেখানে দিয়ে আসতে পারেন। এবং এটা দেওয়ার পর সেখানে ধূপকাঠি জ্বালাবেন আর ওই সর্ষের তেল বা তিলের তেল 250 গ্রাম সেখানে দিয়ে দান করে আসবেন। পণ্ডিতজি যিনি থাকবেন তার কাছে নাম গোত্রটা দিয়ে তাকে দিয়ে বলবেন যে পুজো করে দিতে, আর সঠিক দক্ষিণা দিয়ে আসবেন। এটা আপনি করতে পারেন শনিবার দিন করে ভাদ্র মাস, তাতে আপনার ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। এবং এর সঙ্গে সঙ্গে বলবো যে আপনি তুলসী মন্দিরে আপনি বাতাসা, লাল রঙের বাতাসা, মানে দেখবেন হলুদ রঙের বাতাসা পাওয়া যায়, যেটা গুড়ের বাতাসা হয়, শনিবার, মঙ্গলবার বা আপনার জন্মবার উদ্দেশ্যে তুলসী মন্দিরের কাছে গিয়ে সন্ধ্যাবেলা আপনি সেটা অনেক বাচ্চাদেরকে ডেকে সেখানে সেটা আপনি বলা হয় হরির নোট, এটাকে বলা হয়, এটা আপনি দিতে পারেন, বিলাতে পারেন। তাছাড়াও কিন্তু শনিবার করে কোনো দুস্থ মানুষ তাদেরকে আপনি সহযোগিতা করতে পারেন। তাছাড়াও শনিবার করে কোনো বালকের উদ্দেশ্যে তাকে কিছু খাবার দান দিতে পারেন বা তাকে কোনো গিফট হিসাবে কোনো কিছু দিতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে উন্নতি হবে। এবং তুলসী গাছের গোড়ায় প্রত্যেক শনিবার ছাড়াও প্রত্যেকটা দিন এই ভাদ্র মাসের একটা করে মাটির প্রদীপ জ্বালিয়ে দেবেন। এই মাটির প্রদীপ প্রত্যেক দিন সন্ধ্যাবেলা জ্বালাবেন এবং ওর নিয়ম মতো ও নিজের থেকে যতক্ষণ জ্বলবে ততক্ষণ জ্বালাবেন। এবং যাদের শনির দশা, শনির 7.5 বা শনির ধাইয়া চলছে, খুব সমস্যা, কঠিন সমস্যার মধ্যে আছেন, তাদেরকে একটা করণ ক্রিয়া বলছি, এই ভাদ্র মাসে শনিবার করে করবেন। 4টে শনিবার বা 5টা শনিবার, যে কটা শনিবার পাবেন করবেন। কি করতে হবে বলছে, একটা চেলি কাপড়ে, যদি আপনি সেটা সাদা চেলি কাপড় হয় তাহলে খুব ভালো হবে, বা সাদা কাপড় নেবেন, সেই সাদা কাপড়ের মধ্যে 1 মুঠ কালো তিল দেবেন, 1 মুঠ মাসকলাই রাখবেন, 1 মুঠ সর্ষে রাখবেন, কালো সর্ষে, একটা লোহার টুকরো তার মধ্যে রাখবেন এবং ওই পুটলিটা ভালো করে নীল সুতো দিয়ে জড়াবেন। জড়িয়ে আপনার কিন্তু মাথার থেকে পা পর্যন্ত অ্যান্টি ক্লক ওয়াইজ 3 বার ঘুরিয়ে আপনি সেই পুটলিটাকে নিয়ে শনি মন্দিরের সামনে কোথাও রেখে আসবেন। তাতে আপনার ক্ষেত্রে অনেক অশুভ কানেকশানটার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং ভালো থাকতে পারবেন। কারণ আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন একটা জীবনকে পরিবর্তন করতে পারে। আপনার জীবনের নির্দিষ্ট লক্ষ্যে আপনি পৌঁছাতে পারেন, যেগুলো বিগত দিনে বহু মানুষ যারা আমার কাছে এসেছিল আজকের জায়গায় দাঁড়িয়ে তারা ভালো জায়গায় রয়েছে। তাদের মুখ থেকে শুনুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো আছে। সুতরাং এই নির্দিষ্ট সময়গুলোকে কাজে লাগাতে হবে এবং সঠিকভাবে তার গাইডলাইন নিতে হবে। আমার চেম্বারগুলো রয়েছে, চেম্বারগুলো একটু বলে দিই। প্রত্যেক রবিবারের দিন আপনারা পাবেন 2টো থেকে 6টা পর্যন্ত কাঁচরাপাড়া চেম্বার নিজ গৃহ মন্দিরে রয়েছে। সোমবারে রয়েছে ব্যারাকপুরে 12টা থেকে 4টে পর্যন্ত, এবং ওই সোমবারেই 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা পাবেন শ্রীরামপুরে চেম্বার রয়েছে। প্রত্যেক মঙ্গলবার কালীঘাট লেক মল অর্থাৎ রাসবিহারীতে যে লেক মল রয়েছে তার পিছনে চেম্বার, প্রত্যেক মঙ্গলবার পাবেন এখানে সন্ধ্যাবেলা। এবং বুধবার করে কিন্তু হাওড়া চেম্বার রয়েছে, বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার, শুক্রবার রয়েছে হাতিবাগানের চেম্বার। এছাড়াও কিন্তু স্কলের দিকে লক্ষ্য রাখুন, নিচে লেখা থাকবে কোথায় কখন চেম্বার যাচ্ছে। এছাড়াও কিন্তু বর্ধমানে পাবেন, মেচেদায় পাবেন, বহরমপুরে পাবেন, তারাপীঠেও চেম্বার রয়েছে। এবং আমার নির্দিষ্ট যে কাজগুলো, প্রতিকার প্রতিবিধানগুলো, সেগুলো কখনো তারাপীঠে হয়, কখনো কামাখ্যাতে হয়, কখনো বেনারসে হয়। এবং তাছাড়াও প্রত্যেক অমাবস্যার দিন করে কিন্তু আমার নিজ গৃহ মন্দিরে কিন্তু সঠিক নির্দিষ্ট নিষ্ঠার সঙ্গে যে নির্দিষ্ট পদ্ধতিগত মেনে সেই প্রতিকার প্রতিবিধানগুলো করা হয়। যাক, যদি মনে করেন যোগাযোগ করবেন, অবশ্যই বুকিং নম্বরে ফোন করবেন। আর বিগত দিনে যারা এসেছিল তারা আজকের জায়গায় কত ভালো আছে তাদের মুখ থেকে শুনুন কতটা ভালো তারা রয়েছে। আজকের মতো এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন। নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী।
পাঁচজন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যা স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুরু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করে করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, প্রথমে আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে আছে সবাইকেই বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে, মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসলো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও তো ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম অনুপ চন্দ্র। আমি স্যারের কাছে লাস্ট 3 বছর ধরে আসছি। আমি প্রথমবার আমি স্যারের যোগাযোগ পাই কোনো বন্ধুর মাধ্যমে। তারপরে আমি আবার স্যারের কাছে আসি। তারপরে আমি বিজনেস রিলেটেড সাথে সাথে কিছু ডিসকাস করি, যে আস্তে আস্তে আমার সব প্রবলেম সলভ হয়ে যায়। এখন আমি বিজনেস একটা ভালো জায়গায় দাঁড়িয়ে আছি। আমি সবাইকে একটা অনুরোধ করবো কি আপনারা স্যারের কাছে একবার আসুন, নিজের প্রবলেমগুলো জানুন, সলিউশনগুলো জানুন। আশা করি একটু টাইম লাগবে, কিন্তু সব প্রবলেমের সলিউশন পেয়ে যাবেন। ধন্যবাদ। নমস্কার, আমি সুমন কুমার। আমি বজবজ থেকে এসেছি এখানে। আমি গৌতমবাবুর সঙ্গে মোটামুটি 2 বছর ধরে পরিচিত আছি। আর ওনার সঙ্গে পরিচয় হওয়ার পর আমার অনেকগুলো সমস্যা ছিল, যে আস্তে আস্তে ঠিক হয়েছে। আর কটা সমস্যা এবং আছে, সেটাও মোটামুটি ঠিকের পথে যাচ্ছি আমি। আর আজকে আমি এই অনুষ্ঠানে এখানে কাজাপাড়ায় এখানে এসেছি। আমি এখানে এসে পুজোতে সম্মিলিত হলাম, আর খুব ভালো লেগেছে। আর আশা করি আমার যেগুলো সমস্যা আছে সেগুলো মিটে যাবে। আর খুব ভালো লেগেছে এখানে এসে। আর গৌতমবাবুকে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম রাকেশ মণ্ডল, গ্রাম ডবলপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহু। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল,
বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি পিয়ালি মণ্ডল বলছি। আমি গত ছ মাস ধরে খুব সমস্যার মধ্যে ছিলাম, এত সমস্যার মধ্যে ছিলাম যে আমি কি করবো ঠিক করতে পারছিলাম, ভীষণ ডিপ্রেশনের মধ্যে চলে গেছিলাম। তো এই সময় আমার এক ফ্রেন্ড ডক্টর গৌতম শাস্ত্রীর কথা বললেন যে ওনার কাছে যেতে পারিস, ওনার কাছে গেলে তো সমস্যাগুলো হয়তো সমাধান উনি করে দিতে পারে। তো আমি ওর ফ্রেন্ডের কথা অনুযায়ী একদিন ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে এলাম। ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসার পরে তো আমার সমস্যাগুলো বলার আগে উনি দেখলাম, উনি দেখে আমাকে আমার সমস্যাগুলো সব বলে দিল যে কী হবে, কী হচ্ছে না হচ্ছে, আমি কিসের জন্য এত সমস্যার মধ্যে রয়েছি। তো উনি বললো যে সঠিকভাবে যদি একটি রেমেডি ধারণ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধানগুলো হতে পারে। তো আমি ওনার কথাই অনুযায়ী সঠিক রেমেডি ধারণ করলাম। রেমেডি ধারণ করার পরে দেখলাম যে আমার সমস্যাগুলো আস্তে আস্তে সমাধান হয়ে যাচ্ছে। তো আমরা এখন আগের থেকে অনেক ভালো আছি, ভীষণ ভালো আছি, ভীষণ ভালো রাখছি, পরিবারও সবাই ভালো আছে। আমার যে সমস্যাগুলো হচ্ছিল সেগুলো আর হচ্ছিল না। তো উনি আমার অনেক উপকার করেছেন, গৌতম শাস্ত্রী, ডক্টর গৌতম শাস্ত্রী আমার অনেক উপকার করেছেন। তো আমি চাইবো যে আপনারাও আসুন, আপনারা এসেও আপনাদের সমস্যাগুলো বলুন যে আপনাদের কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে, যাতে আপনাদের পাশে উনি দাঁড়াতে পারে, আপনাদের সমস্যাগুলো যাতে উনি সমাধান করতে পারে। আমি চাইবো যে আগামী দিনগুলোতেও ডক্টর গৌতম শাস্ত্রী যেন আমার পাশে এরকমভাবে থাকে, আমার সমস্যাগুলো যেন সমাধান করতে পারে। আমি আর অসংখ্য 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 ধন্যবাদ জানাই ডক্টর গৌতম শাস্ত্রীকে যে উনি এইভাবে আমার পাশে থেকেছেন, আমাকে একটা সমস্যার সমাধান করেছেন। অসংখ্য 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 ধন্যবাদ। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি। তারপর আমার চাকরি লাইনে আসা, তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো। তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিনে আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাছাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে?
হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না আপনার কাজ হয়েছে বলতে। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতের থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারা এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। আমি হালিশহর থেকে এসেছি, ধরো আমার নাম তো মলিনা ঘোষ। কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে, মানে কয়েক বছর ধরে ভালোই এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে, সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সব কিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সব কিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে, কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা, আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে আছে, তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও গোল্ড মেডেলিস্ট ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।